তুমি সরোয়ার হামিদের সাথে যোগাযোগটা কমিয়ে দাও বাবা। চায়ের কাপে চুমুক দিতে গিয়েও থেমে গেলেন মোশাররফ তালুকদার। কপালে কিঞ্চিৎ ভাঁজ করে বড় ছেলের দিকে তাকালেন তিনি। মাশফিক সোফায় পিঠ ঠেকিয়ে বসেছিল, তবে ওর দৃষ্টি ছিল মেঝের দিকে। আসিফ তালুকদারও মোবাইল থেকে চোখ তুলে ওর দিকে তাকালো। মোশাররফ তালুকদার মুখে তোলার পরিবর্তে চায়ের কাপ নামিয়ে বললেন, এসিফের সাথে যোগাযোগ কমিয়ে দেব মানে? কমিয়ে বলতে পারলে বাদ দিয়ে দাও। হঠাৎ এ কথা? মাশফিক চোখ তুলে বাবাকে চায়ের কাপ টি টেবিলে রাখতে দেখল। তার প্রতিক্রিয়া গুরুতর ছিল। অবশ্য ওর বলা কথাটাও তো গুরুতরই ছিল, কিন্তু এর পরও যা বলতে চলেছে সেটা থেকে কম। পরের কথাগুলোকে কী বিশেষণ দেবে তা বুঝিয়েই পেল না মাশফিক। ও চোখ নামিয়ে নিতে আসিফ তালুকদার বলল, ব্যাপার কি মাশফিক? সায়ান্ন হামিদ আবারও কোনো ঝামেলা করেছে তোর সাথে? স্বামীকে সন্ধ্যের চা দিয়ে মিসেস মোশাররফ দোতলায় রবির কাছে যাওয়ার জন্য রওনা হচ্ছিলেন। সাজও সেখানেই, কিন্তু আসিফের গলায় সায়ান্নর নাম শুনে থেমে গেলেন তিনি। এগিয়ে এসে স্বামীর পেছনে এসে দাঁড়ালেন। মোশাররফ তালুকদার এক দফা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আবারও ছেলের দিকে তাকালেন। বহু কষ্টে তিনি সায়ান্নর প্রথম দিনের করা ঝামেলাকে নজরআন্দাজ করেছিলেন, কিন্তু পরের ঘটনাটা পরোয়া না করার মতো ছিল না। তার হাত থেকেই সেদিন সাজকে কোলে তুলে নিয়েছিল সায়ান্ন, আর এই বিষয়টা আর পাঁচটা বাবার মতো তারও সহনীয় লাগেনি। সায়ান্নর ওপর কিছুটা রাগ তাই মোশাররফ তালুকদারেরও আছে, কিন্তু তাই বলে সরোয়ার হামিদের সাথে সম্পর্ক খারাপ করার পক্ষপাতীও তিনি নন। তাছাড়া এই ঘটনা মাশফিক, আসিফ কেউই জানে না। তাহলে ওরা এমন কথা কেন বলছে? বেশ কিছুক্ষণ ওর জবাবের অপেক্ষা করার পর মোশাররফ তালুকদার বললেন, কথা শেষ করো মাশফিক। ওই ছেলে আজ সাজকে প্রপোজ করেছে। সাজ সবেই আহিকে কোলে নিয়ে নিচে এসেছিল। মাশফিকের কথা শুনে দরজাতেই পা থামে ওর। কয়েক হাত দূরে দাঁড়িয়ে স্পষ্ট দেখল মাশফিকের কথা শুনে ওর বাবা অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে আছেন ওর দিকে। মা চাচার চেহারার রঙও উঠে গেছে। মাশফিক মাথা নেড়ে অধৈর্যের মতো করে বলতে লাগলো, আমার সামনেও সাজকে ভালোবাসার কথা বলছিল। ওই ছেলের এত বড় সাহস যে ও। কোন ছেলে মাশফিক? রবির আওয়াজ শুনে মাশফিক থেমে যায়। কিছুটা চকিত চোখে তাকাতেই দেখে রবির সামনে, আর পাশেই আহিকে কোলে নিয়ে সাজ দাঁড়িয়ে। বোনকে আটকে থাকতে দেখে মাশফিক গলা ছেড়ে বলল, সাজ, ঘরে যা তুই। বৌমা তুমিও যাও, পরে কথা বলছি তোমার সাথে। সাজ আহিকে নিয়ে নিজের ঘরের দিকে রওনা হচ্ছিল, কিন্তু রবি ওর থেকে আহিকে নিয়ে নিল। তারপর আসিফের পাশে বসে গিয়ে মাশফিককে বলল, আমি আসার পর তালুকদার নিবাসের কোনো কথা আমাকে ছাড়া হয়নি, আজ হুট করে এমন নিয়ম করছো যে? সাজ আটকায়। রুবির অধিকার বোধ দেখে তাজ্জব হয়ে বসে রইল মাশফিকও। রুবিকে ছাড়া তালুকদার নিবাসে কখনো হয়নি, তার মানে এই ছিল যে ওরা সবার মতামতকে প্রাধান্য দেয়। তার মানে এই নয় যে ওরা সব কথাতেই সবাইকে রাখতে বাধ্য। এ পরিবারের কাউকে যদি কখনো বোঝানো হতো তার সামনে কোনো আলোচনা হবে না, নিঃসন্দেহে ওরা সরে যেত। কেউই রুবির মতো করে বসে যেত না। সাজ পুনরায় নিজের ঘরের দিকে পা বাড়াতেই মোশাররফ তালুকদার বললেন, তোমাকে ঘরে যেতে হবে না সাজ, এদিকে এসো। ধীর পায়ে এসে সাজ মাশফিকের সোফার হাতলে বসে গেল। মাথা নামিয়ে অপরাধীর মতো বসে রইল চুপচাপ। আর ঠিক এটাই চাইছিল রুবি, সাজের সামনে ওর জীবন নিয়ে আলোচনা হোক, যাতে ওর মাথায় ঢোকে ওর এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। রুবি মাশফিককে উদ্দেশ্য করে বলল, বললে না মাশফিক, কোন ছেলে সাজকে ভালোবাসার কথা বলেছে? ভালোবাসি বলুক আর যাই বলুক না কেন, সায়না হামিদকে আমি কখনোই সাজের জীবনে অ্যালাউ করব না। এন্ড অফ ডিসকাশন। ড্রয়িং রুমে পা রাখতেই সায়ন্নর নাম নিয়ে মাশফিককে দাঁতে দাঁত পিষতে দেখল অভ্র। 5 মিনিটের জন্য পড়তে বসায় যা যা অগোচরে রয়ে গিয়েছিল তার সবটাই মাশফিকের এক বাক্যেই বুঝে আসে ওর। একটা ছোট্ট দম ফেলে চোখ বন্ধ করে নিল সাজ, কিন্তু কয়েক সেকেন্ডেই চকিত হয়ে চোখ মেলল ও। তাই কয়েক সেকেন্ডের ব্যবধানে ওর চোখের সামনে দিয়ে পেরিয়ে যায় শেষ বিকেলে সেই মুহূর্ত আর সায়ন্ন হামিদের বলা কথাগুলো। দিবার প্রশ্ন, মানহার অস্তিত্ব, সায়ন্নর উত্তর, ওর অস্তিত্ব, ওর কানে সায়ন্নর স্পর্শ, হাতে হলুদ বাগান বিলাস, চোখে অতল স্পর্শী প্রেম, আর মুখে এক সহজ স্বীকারোক্তি, আমি তোমাকে ভালোবাসি সাজ। সুজি কোত্থেকে যেন এসে ঝাঁপিয়ে সাজের কোলে উঠে বসলো। ওকে আগলে নিয়ে শুকনো ঢোকে গলা ভেজায় সাজ। বিকেলের এতগুলো ঘটনার মাঝে এক মুহূর্তের জন্য পলক ফেলতে পারেনি ও। কেন পারেনি ও জানে না।
না জানে সায়ান্ন হামিদের চলে যাওয়ার পর এক ফোঁটা অশ্রু ওর গাল ছুঁয়েছিল কেন, আর নাইবা জানে এখন এই সব কিছু ওর চোখের সামনে কেন। মাশফিকের কাছে সায়ান্ন হামিদ নামটা শুনতেই রুবির ভুরু কুঁচকে আসে। নামটা চিনতে ওর অসুবিধা হলো না। ও জানে এটা সেই মানুষের নাম যার কারণে সাজ কামরুলের বিয়েটা ভেঙেছিল। মোশাররফ তালুকদার হাতের মুঠো ঠোঁটের কাছে রেখে চিন্তা করছিলেন কিছু। এক সময় বললেন, ও সাজকে পছন্দ করে বলেই কি ওর বিয়েটা ভেঙেছিল? হুম, এমন হলে সায়ান্ন হামিদ সেদিনই সরাসরি বলতো, কোনো কিছুর পরোয়া করতো না। জবাব অভ্র দিয়েছিল। মাশফিক ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আবারও দৃষ্টি নোয়ালো। ওর কাছে একই জবাবটাই ছিল। আসিফ তালুকদার বললেন, তুই তখনই আমাকে কল করলি না কেন মাশফিক? এখন কি করা যায়? তখন মাশফিক কল করলে তুমি কি করতে আসিফ? প্রপোজই তো করেছে ওর সাজকে। তখন হোক বা এখন, তোমাদের কাছে কোনো ভ্যালিড রিজন আছে ওকে কিছু করার? রুবির পাল্টা প্রশ্নে আসিফ জবাব দিতে পারল না। মাশফিক বাবাকে উদ্দেশ্য করে বলল, তুমি চিন্তা করো না বাবা, আপাতত ব্যাস সরোয়ার হামিদের সাথে ওঠা বসা বাদ দাও, তাতেই হবে। এরপর যদি ওই ছেলে ওর ফ্যামিলিকে সাথে করে সাজের বিয়ের সম্বন্ধ নিয়ে এ বাসায় চলে আসে তখন? ড্রয়িং রুমে উপস্থিত 6 জোড়া চৌকি রুবির দিকে নিবন্ধ হয়। প্রত্যেকের প্রসারিত চাহনি, তাতে অবাক বিস্ময়। আর সেকেন্ডের ব্যবধানে মাশফিকের সে বিস্ময় মেজাজ খারাপে পরিণত হয়। প্রথমবারের মতো ও রুবিকে খেঁচানো আওয়াজে বলল, কিসের বিয়ে, কিসের সম্বন্ধ? ওই ছেলের সাথে কোনো বিয়ে টিয়ে হবে না সাজের। কেন, কি এমন দোষ ওর? মাশফিক যত দ্রুত তেতে উঠছিল ধপ করে তত দ্রুতই নিভে গেল। এবার সাজবাদে গোটা তালুকদার পরিবার ওর দিকে তাকালো। এর জবাব কি বলবে মাশফিক? কি খুঁত আছে সায়ান্ন হামিদের? কি দোষ আছে? মাশফিক রুবির থেকে দৃষ্টি চুরি করলো। দ্রুত পলক ফেলে নিচে দেখতে দেখতে বলল, ও অনেক দোষ, অনেক দোষ আছে। বলো, শুনি দু একটা। মেঝের টাইসের মোজাইকের মাঝে সায়ান্ন হামিদের দোষ খুঁজছিল মাশফিক। মস্তিষ্কে ঘাটাঘাটি করেও বলার মতো কিছু পেল না ও। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বহু কষ্টে কথা বার করলো। আমার বোনকে অপমান করেছিল, অ্যান্ড হি ডিডেন্ট অ্যাপোলজি। ফ্যালফ্যাল করে রুবির দিকে চেয়ে রইল মাশফিক। কি জবাব দেবে ও এখন? ওর সামনেই তো সায়ান্ন সাজকে সরি বলেছিল, তাও একবার না কয়েকবার। আড়ষ্ট কণ্ঠে বলল, ও একটা সম্পর্কেও ছিল। তাই নাকি? তা এটা তুমি কি করে জানলে? আমি নিশ্চিত তুমি নিজে থেকে খোঁজ নাওনি। এখন প্লিজ বলো না ওই তোমাকে জানিয়েছে। তোমার ভাষ্যমতে ছেলেটা তো এত সৎ না গার্লস। ও সত্যিই ভালো ছেলে না বৌমা। তাহলে তুমি কি প্রেফার করো? কি করলেও ভালো ছেলে হতো? তোমার বোনকে তোমার সামনে আই লাভ ইউ না বলে রাস্তাঘাটে দাঁড়িয়ে টিচ করলে? আরও এক দফা বলার মতো কিছু ছিল না মাশফিকের কাছে। কোনো কিছু না পেয়ে ও এবার নিজের শেষ যুক্তিটাই পেশ করলো। সায়ান্ন সিগারেট খায়। ইয়া, দ্যাট কুড বি এ ডিসকাশন। ইউ গাইস প্লিজ ক্যারি অন, অল দ্য বেস্ট। রবি চোখ উল্টে বিরক্তি প্রকাশ করলো। তারপর মেয়েকে দুলাতে দুলাতে চলে গেল ওখান থেকে। মোশাররফ তালুকদার মেয়েকে ডাকলেন। বাকিদের মতো সাজও এতক্ষণ অবাক হয়ে রবির যুক্তি শুনছিল। মাশফিকের মতো এতটাও না হলেও ও ধরার চেষ্টা করছিল ভুলটা কোথায় বলল সে। বাবার ডাকে হুঁশ ফেরে সাজের। মোশাররফ তালুকদার মেয়েকে এগিয়ে তার পাশে বসতে বললেন। চুপচাপ সেটাই করলো সাজ। সুজিকে নিয়ে বাবার পাশে গিয়ে বসলো। এক হাতে মেয়ের কাঁধ জড়িয়ে মেয়ের মাথা বুকে নিলেন মোশাররফ তালুকদার। তারপর ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, যা হবার হয়েছে, তুমি ওসব নিয়ে কোনো চিন্তা নিও না, আমরা আছি। অভ্র নিজের খাদের দিক তাকিয়ে একটা ছোট্ট দম ফেলল। তালুকদার নিবাসে আর কোনো কথা হলো না বিষয়টা নিয়ে। কিন্তু অভ্র স্থির হতে পারল না। মাঝরাত অবধি জেগেও এক হরফও পড়া হলো না ওর। পরের দিন কলেজে গিয়ে ক্লাসে ঢুকেই আগে দিবার বেঞ্চের সামনে দাঁড়িয়ে গেল ও। দিবা পাশের জনের সাথে হাসতে হাসতে কথা বলছিল। অভ্রর উপস্থিতিতে ও থেমে গিয়ে সামনে তাকালো। অভ্র বলল, কথা ছিল। শুনতে পারি, একটা শর্তে। কি? ক্লাস শেষে আমার সাথে বসে আইসক্রিম খেতে হবে। ওকে। চাপা হাসির সাথে অভ্রর পেছন পেছন বাইরে আসলো দিবা। একটু সরে আসতেই অভ্র ব্যস্তভাবে বলল, কি বলেছিলাম তোমাকে আমি? আর সায়ন্য ভাইয়া এটা কেন করলো? তুমি দুইটার জবাব জানো, আমি একটার। সেকেন্ডটার জবাবটা তুমিই দাও। কি করেছে ভাইয়া? চোখ বন্ধ করে কপাল চেপে ধরল অভ্র। এমনটাই আশা করেছিল ও।
ভাইয়ের কর্মকাণ্ডের খবর নেই দিবার। অভ্র চোখ মেলে বলল, গতকাল বিকেলে সায়ন্য ভাইয়া আপুকে প্রপোজ করেছে, তাও আবার মাশফিক ভাইয়ের সামনে। রিয়েলি? ওয়াও মেরে ভাই, প্রপোজও করে দিলে, তোর তুলনা হয় না। খুশি হয়ে গিয়েছিল দিবা, ভাইয়ের কাজকে গর্বের ধরে নিয়ে নিজের সাথেই কথা বলছিল ও। অভ্র কিছুটা রাগ দেখিয়ে বলল, ওয়াও বলছো? এটা ওয়াও বলার মতো কাজ? সিটি মারার মতো কাজ ইয়ার। কিন্তু আমি তো কখনো ভাইয়ার কাজকে অ্যাপ্রিসিয়েট করি না, এজন্য আর বাড়ালাম না। ওয়াও অব্দি ঠিক আছে। দিবা, বোঝার চেষ্টা করো, আর সায়ন্য ভাইয়াকেও বোঝাও। সে ভাইয়াকে বোঝাবো? হাসালে। হেসো না, আমার গোটা ফ্যামিলি রেগে আছে তার ওপর। তার প্রপোজাল কেউ কোনোদিন মানবে না। দেন আই হ্যাভ এ সাজেশন ফর ইয়োর গোটা ফ্যামিলি অভ্র। সায়ন্য হামিদ তালুকদার নিবাসের হবু মেয়ে জামাই। তোমরা নিজেরাই নিজেদের বোঝানো শুরু করে দাও। আগে থেকে প্র্যাকটিস করতে থাকলে তোমাদেরই সুবিধা হবে। কয়েক দণ্ডভর চেয়ে চেয়ে দিবার আত্মবিশ্বাস দেখল অভ্র। এরপর ওর মন মস্তিষ্কই ওকে জানান দিল, দিবার আত্মবিশ্বাস ভুল না। সায়ন্য হামিদকে নিয়ে যে কারো এমন বিশ্বাসই হবার কথা, সেখানে দিবা তো তার বোন। অভ্র মাথা নাড়িয়ে বলল, ভাই বোন দুইটাই পাগল। ইয়া, তোমাদের দুই ভাই বোনের জন্য। বুকে হাত গুজে দিবার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। অভ্র আবারও অবাক চোখে দেখল ওকে, তারপর হনহনিয়ে ক্লাসে চলে গেল। পেছন থেকে চেঁচিয়ে আইসক্রিম বলে দিবা ওকে শর্তের কথা মনে করিয়ে দিল। কিন্তু কে শোনে কার কথা। মিটমিটিয়ে হাসতে হাসতে ছোট তালুকদারের চলে যাওয়া দেখল দিবা। তারপর ভাইয়ের জন্য খুশি হলো। হাতে পায়ে মুখে চোখে মারামারি করলেও ও সায়ন্যকে প্রচণ্ড ভালোবাসে। বেপরোয়া ভাইটার জন্য ও সর্বোত্তমটাই চেয়েছিল। আর ওর মন বলছে সায়ন্যর জন্য সাজের চেয়ে ভালো আর কেউ হতে পারতো না, পারবে না। কলেজ থেকে ফিরে ডোরবেল বাজালো দিবা। দরজা খুলে দিয়ে ওর মা আবারও ড্রয়িং রুমের বড় জানালাটার ইনডোর প্ল্যান্টগুলোর কাছে চলে গেল। দিবা ভেতরে ঢুকে সোফাতেই ব্যাগ রেখে বসে গেল। পায়ের মোজা খুলতে খুলতে ভাইয়ের ঘরের দিকে উকি দিল ও। মিসেস সরোয়ার নিজের মতো ব্যস্ত থেকে বললেন, ঘরে জানা মা, এখানে বসে বসেই মোজা খুলতে হবে তোর? ভাইয়া কোথায় গো মা? অফিসে? মিসেস সরোয়ার থামলেন। মেয়ে তার ছেলের খোঁজ করছে, বিষয়টা যেন হজম হলো না তার। এদিকে গত বিকেলের আগ অবধি সায়ান্নর চালচলনও অন্যরকম ছিল। গোটা 3 দিন বাসা থেকে বেরোয়নিও, যদিও এখন পুরোপুরিভাবে স্বাভাবিক সে। তবুও মিসেস সরোয়ার কিছুটা সন্দিহান হয়ে জবাব দিলেন, ঘরেই, সন্ধ্যার শো আজ। ও, তা তোমার গুণধর ছেলে যে মাশফিক তালুকদারের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিয়ে এসেছে, জানো এ বিষয়ে কিছু? সায়ান্নকে রুম থেকে বেরোতে দেখে কথার সুরে পাল্টে দিল দিবা। মিসেস সরোয়ার প্রসারিত চোখে মেয়ের দিকে তাকালেন, কিন্তু এমন সুরতলা কথাটা শোনার পর সায়ান্ন বোনের দিকে তাকালো না। সোজা ফ্রিজের কাছে গিয়ে সফট ড্রিঙ্কের ক্যান বের করলো ও। তাতে দুবার চুমুক দিয়ে সোফায় বসে ফোনে মনোযোগ দিল। মিসেস সরোয়ার বললেন, মাশফিকের উপর বুলডোজার চালিয়েছে মানে? মানেটা তোমার ছেলের কাছেই জিজ্ঞেস করো না। 3 দিন বাসায় ঘরকুনো হয়ে থাকার পর কাল বিকেলে সে সর্বোচ্চ পর্যায়ের কেলোটা কিভাবে করে আসলো, শোধাও শোধাও। অতি আগ্রহে বাবু হয়ে বসেছিল দিবা। সায়ন্নর তখনও হেরফের নেই, আগের মতোই ফোন দেখতে ব্যস্ত ছিল ও। মাঝে মধ্যে ক্যানে চুমুক দিচ্ছিল। মিসেস সরোয়ার গাছের যত্ন করা ছেড়ে দিলেন। বেসিনে হাত ধুয়ে আঁচলে হাত মুছতে মুছতে ছেলের সামনে এসে দাঁড়িয়ে বললেন, দিবা কি বলছে সায়ন্ন, আবার কি করেছিস তুই? তেমন কিছু না, ব্যাস মাশফিক তালুকদারের সামনে তার বোন সাজকে প্রপোজ করে এসেছি। একেবারে স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিয়েছিল সায়ন্য। ওর ভঙ্গিমা এতটাই হেয়ালি ভরা ছিল যে ও ফোন থেকে চোখটাও তোলেনি। কিন্তু মিসেস সরোয়ারের চোখ বেরিয়ে আসার উপক্রম হয়। হাসি আর হাততালির সাথে দিবা সোফায় হেলান দিয়ে বসে গেল। সরোয়ার হামিদ ঠিক সেই সময় বাসায় ঢুকছিলেন। তিনি দরজা লক না করা নিয়ে দিবাকে বলতে উদ্যত হচ্ছিলেন, কিন্তু ছেলের কথা কানে যেতেই তিনি নিজের কথা ভুলে গেলেন। সেই সাথে অনুধাবন করলেন কেন গত কয়েক ওয়াক্তের নামাজে মোশাররফ তালুকদার তার সাথে শীতল ব্যবহার করছিলেন। হতাশায় মাথা দুলালেন সরোয়ার হামিদ। এগিয়ে আসলে মিসেস সরোয়ার তাকে ইশারায় বোঝালেন, দেখো ছেলের কাণ্ড। সরোয়ার হামিদ প্রথমবার ছেলের কাজে স্ত্রীকে চিন্তা করতে দেখছিলেন। বেশ গুরুতরভাবে তিনি সায়ান্নর সামনের সোফায় বসতে বসতে বললেন, কি করেছো সায়ান্ন? এভাবে কেউ ভাইয়ের সামনে বোনকে প্রপোজ করে? সেটাই, ছেলেটা অসুস্থ। সায়ান্ন ক্যানে চুমুক দিয়ে মোবাইলেই তাকিয়ে হাসলো। এটা ওর মা, আর তার চিন্তা আর 5টা মায়ের মতো নিজের ছেলেকে নিয়ে না, তার চিন্তা আরেকজনের ছেলেকে নিয়ে, মাশফিককে নিয়ে।
দিবা ততক্ষণে চুলের বিনুনি খুলতে শুরু করেছে। সরোয়ার হামিদ ছেলের জবাব না পেয়ে বললেন, প্রেমে পড়ে বুদ্ধিশুদ্ধি গেছে নাকি তোমার? আমাদের বলতে, আমরা তালুকদার নিবাসে একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম। তুমি প্রপোজ করতে গেছো কেন? জানোই তো তালুকদাররা বাড়ির মেয়েকে প্রেম করতে দেবার মতো রিবলেন না। এমনভাবে বলছো যেন তুমি তোমার মেয়েকে প্রেম করতে দেবার মতো রিবলের। চুইনগাম চিবোতে চিবোতে চুলের আর একটা বিনুনি খুলছিল দিবা। ভাইয়ের প্রশ্নে চমকে পাশে তাকালো। সরোয়ার হামিদ যে সায়নর তালে তাল মেলাবেন এটা আশা করেছিল, তাই বিয়ের কথা ওঠায় এই পরিবারের কেউই অবাক হয়নি। কিন্তু সায়ন্য কি বলে বসলো, এটা কি এমন প্রশ্ন করার সময়? ফোনে টাইপিং করতে থাকা সায়ন্য তখনও নিষ্প্রভ। মিসেস সরোয়ার ওর পাশে বসে গিয়ে আস্তে করে চড় লাগালেন ওর হাতে। সরোয়ার হামিদ বললেন, কেন, সন্দেহ আছে তোর? তোর বেলায় যেহেতু থাকছি, দিবার বেলাতেও থাকবো, তবে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট বয়সের পর। এখন তুই টপিক পাল্টাস না ভাইয়া, তোর বিয়ের কথা হচ্ছিল এখানে। চতুর বোনের কথা পাল্টানোর প্রয়াস দেখে শব্দ করে হেসে ফেলল সায়ন্য। মিসেস সরোয়ার বললেন, হাসবি না একদম, ব্লান্ডার তো করেই এসেছিস। এখন বল, আমরা কবে যাব তালুকদার নিবাসে? ওহো মা, এত অধৈর্য কেন হচ্ছ? কেন হবে না? ছেলে তার প্রথমবার সিরিয়াস প্রেমে পড়েছে, সে অধৈর্য হবে না তো কে অধৈর্য হবে? বাবার কথায় ছোট্ট করে শ্বাস ফেলল সায়ন্য। উঠে দাঁড়িয়ে টি শার্টটা ঠিক করলো। তারপর বেশ স্পষ্টভাবে বলল, আমি আপাতত সাইন ল্যাঙ্গুয়েজটা শিখছি, আর এ কদিন সাজু সময় নিক, বুঝে শুনে এ সম্পর্কে হ্যাঁ বলুকো। তোমরা তারপর যেও তালুকদার নিবাসে। আমি চাই না তোমরা এমন কোথাও যাও যেখানে তোমাদের না শোনার 0.1%ও চান্স আছে। কোনো রকমের অনিশ্চয়তার মাঝে প্রস্তাব নিয়ে যেতে হবে না তোমাদের। তোমরা গেলে একেবারে বিয়ের পাকা কথা বলতেই যাবে, কারো অমত দ্বিমত বহুমত কোনো মত শুনতে না। সো ওয়েট আনটিল আই মেক শিওর অফ দ্যাট। বলা শেষ করে দুই নখের ডগার মাঝে মোবাইল ঘোরালো সায়ন্য। ট্রাউজারের এক পকেটে হাত গুজে হেলে দুলে নিজের ঘরে চলে গেল। মাথা দুলিয়ে হাসলো দিবা। ভাইয়ের ঘরের দরজার দিকে চেয়ে মৃদু স্বরে বলল, ওর চাল্লুমি তো আমার তোমার মায়ের কারো ডিএনএর সাথেই শ্যুট করে না। সত্যি বলো তো বাপি, এটাকে ঠিক কোথায় কুড়িয়ে পেয়েছিলেন? হতবাক হয়ে মেয়ের দিকে চেয়ে রইলেন সরোয়ার হামিদ। তার নামের আগে এসিপি শব্দটা এমনি এমনি আসেনি। চাকরি জীবনে বহু জটিল কেসের সমাধা করেছেন তিনি। ডিপার্টমেন্টে তাকে অন্যতম চৌকস পুলিশ অফিসার গণনা করা হয়, অথচ তার মেয়েই আজ তাকে তার বুদ্ধি নিয়ে খোঁচাচ্ছে। তার ছেলের চতুরতা নাকি তার সাথে মানানসই নয়। দুনিয়াটা আসলে রোস্টারদের।